শুভ সন্ধ্যা বন্ধুরা। আমরা চিন্তন ফেসবুক পেজ থেকে আমরা এক সন্ধ্যাকালীন জরুরি লাইভ আলোচনায় আপনাদের সামনে হাজির হয়েছি এবং আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি আমাদের আজকের যে আলোচনার বিষয়, সেই আলোচনার বিষয় হলো আরজিকরের যে নারকীয় কাণ্ড। এই নারকীয় ঘটনার 1 মাস পেরিয়ে আজ আমরা কোথায় দাঁড়িয়ে, এই বিষয়টাকে নিয়েই আমরা আলোচনা করতে চাই। এবং আমরা এই আলোচনা দীর্ঘক্ষণ চালাতে পারবো না এই কারণেই যে আজকে আমাদের যারা বক্তা রয়েছেন, আপনারা বুঝতেই পারছেন গত 1 মাস ধরে রাজপথে বিভিন্ন প্রান্তে প্রান্তে সারা বাংলা কেন সারা রাজ্যের মানুষ তারা নানান রকম প্রতিবাদ কর্মসূচিতে জড়িয়ে আছেন। বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই কর্মসূচিতে তারা যুক্ত রয়েছেন এবং বর্তমানেও এই কর্মসূচি চলছে। বিভিন্ন জায়গায় অবস্থান প্রচার কর্মসূচি চলছেন। আমাদের মধ্যে যারা আজকে বক্তা হিসেবে ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা লক্ষ্য করছেন ডক্টর সুবর্ণ গোস্বামী, Additional General Secretary, All India Federation of Government Doctors Association, Joint Platform of Doctors, তার সদস্য তিনি, এবং সব থেকে বড় কথা আরজিকরের একজন প্রাক্তনী। এই মুহূর্তে প্রচার মাধ্যমে সব থেকে বলিষ্ঠ ভূমিকা যদি নিয়ে থাকেন ডক্টর গোস্বামী রয়েছেন সেখানে। পাশাপাশি রয়েছে, আপনারা জানেন যে আমাদের 3টে সংগঠন, ছাত্র, যুব এবং মহিলা, এই সংগঠন তারা লাগাতার ভাবে সেই 9 তারিখ থেকে তারা এই প্রতিবাদ কর্মসূচির মধ্যে রয়েছেন। তাদেরই প্রতিনিধি ডক্টর ইশিতা মুখোপাধ্যায় রয়েছেন, আমাদের চিন্তনের পরিচিত মুখ, এবং আজকে তিনি রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির যে পত্রিকা একসাথে পত্রিকার সম্পাদিকা, তিনি একেবারেই রয়েছেন বর্তমানে তিলোত্তমা চত্বরে শ্যামবাজারের যে অবস্থান কর্মসূচি সেখানে। তো সেই কারণে আমরা সেখানকার যে প্রতিবাদের যে আওয়াজ, যে স্বর, সেই স্বর কিন্তু আমরা চিন্তনের শ্রোতা দর্শক বন্ধুদের কাছে শোনাতে পারছি। তিনি সেই চত্বর থেকেই বলবেন আমাদের আজকের এই কর্মসূচিতে। আমরা এছাড়াও আজকে আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করবেন দেবাঞ্জন দে, ভারতের ছাত্র ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক, এবং আমাদের আজকে এই কর্মসূচিতে উপস্থিত থাকার কথা। ইতিমধ্যে আপনারা বুঝতেই পারছেন নানান রকম ধরনের কর্মসূচির চাপ চলছে। অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস, যাদবপুর বিশ্ববিদ্যালয়, তিনি আর 15 মিনিট বাদে বলতে পারবেন, তিনি চেষ্টা করছেন আমাদের মাঝে হাজির হওয়ার, এবং এই 15 মিনিট বাদে বলতে পারবেন যে তিনি আদৌ আমাদের এই কর্মসূচিতে যুক্ত হতে পারছেন কিনা। তো আমাদের প্রত্যেককেই দ্রুত তাদের বক্তব্য শুনে নিয়ে ছেড়ে দিতে হবে। আমি প্রথমেই আজকে আমাদের এই যে আজকের আলোচ্য বিষয় আরজিকরের নারকীয় ঘটনা 1 মাস পেরিয়ে আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমি এই ঘটনার কোনো বিস্তৃত ব্যাখ্যা বা আমার পক্ষ থেকে বক্তব্য আমি এখানে রাখতে চাইছি না, কেননা সেটা বলে সময় নষ্ট করা হবে। আমরা সরাসরি বক্তাদের বক্তব্য শুনবো আজকে। আমি প্রথমেই অনুরোধ করছি ডক্টর ইশিতা মুখোপাধ্যায়, ইশিতাদি, আপনার কাছ থেকে আমরা এই শুনতে চাইছি যে এই যে নারকীয় ঘটনার 1 মাস পেরিয়ে গেল, আজকে আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে আছি। আপনার পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে আমরা বক্তব্য শুনতে চাই। আমরা 1 মাস পেরিয়ে আজকে যে জায়গায় আছি সেটা কিন্তু সুবিচারের নিশানা আমরা পাচ্ছি না। আমাদের কাছে অনেক কিছু উন্মুক্ত হয়েছে, অনেক কিছু খুলে বেরিয়ে এসেছে, মানে সাধারণ মানুষের কাছে, যে থ্রেট কালচার, সিন্ডিকেট, এবং কিভাবে আমাদের কি পরিস্থিতিতে জুনিয়র ডাক্তাররা কাজ করছেন, সিনিয়র ডাক্তাররা কাজ করছেন, হাসপাতালের পরিস্থিতি কি, এগুলো আমাদের কাছে পরিষ্কার হচ্ছে। সবাই সবটা জানে, মানুষ কিন্তু সব দেখেছেন, সব জানেন। আমরা দেখেছি। ইন্টারাপ্ট করব আপনাকে, একটু ইন্টারাপ্ট করব।
কারণ হ্যাঁ, আমাদের শ্রোতাদের মধ্যে কেউ কেউ প্রশ্ন করছে যে মাইকের আওয়াজ আসছে। আমি ইতিমধ্যে বলেছি মাইকের আওয়াজটা যে আসছে তাই তো? মাইকের আওয়াজ দাঁড়ান আসছেই, দেখি আমি। কেননা না না, এটা আসবে আর কি, মাইকের এটাকে আওয়াজটা আমাদের আসছে। মেনে নিতে হবে, এটা মেনে নিতে হবে। হ্যাঁ, আর হ্যাঁ, অত্যন্ত করে আরেকটা বিষয় আপনাকে বলি, আজকে আমাদের এই কীর্তনের শ্রোতা দর্শকদের মধ্যে আমাদের অন্য রাজ্য থেকে যুক্ত হয়েছেন, আসাম থেকে আছেন। তো তার ফলে আপনি একটু বাংলা এবং ইংরেজি মিশিয়ে যদি বলেন খুব ভালো হয়। ওকে 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 ওকে। অন্য রাজ্য থেকেও আছে তাই তো? ঠিক আছে। হ্যাঁ আমি ইংরেজি ইংরেজি বাংলা মিশিয়ে বলবো, সেটা বলছেন? হ্যাঁ, হ্যাঁ, সেটা হলে আচ্ছা, একটু সুবিধা হয়। সেটা হলে সুবিধা হয়। ওকে, অ্যাকচুয়ালি 1 month has given the people of Bengal, not only people of Bengal, the people of the entire country and elsewhere, has revealed a lot of things. এই যে revealed a lot of things বলছি, তার ভেতরে রয়েছে how the hospitals, how the state health infrastructure and the institution is being corrupted, and the way in which it is being linked to a gang of mafia. একটা মাফিয়া চক্রের সাথে যুক্ত হয়ে পড়েছে আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা। এটা আমরা সাধারণ মানুষ বুঝতে পারছি। The way in which the lives of our junior doctors who has to work under this threat culture is being revealed. It was already known by many people, but not known to all. The same thing, similar thing is happening also in educational institutions. But as you know, that আমরা স্বাস্থ্য নিয়ে যখন কথা বলি তখন সাধারণ মানুষের বাঁচা মরাটা যুক্ত হয়ে যায়। And the way the campaign, the way the government and the administration has used all of their power to remove any kind of evidence in this incident, it reveals that they are really involved in the process. I was there on 14th of August in the night before RG Kaur, holding candles because it was reclaiming night day. That was the night. আমি নিজের চোখে দেখেছি গুন্ডারা কিভাবে ঢুকে গেছে আরজি কর হাসপাতালে। পুলিশ বাইরে দাঁড়িয়েছিল, and they stuck with the rods and tear gassed the protesters who were reclaiming the nights. যারা রাত দখলের প্রোগ্রামে ছিল তাদের দিকে টিয়ার গ্যাস ছুড়েছে, কিন্তু অবাধে নির্বিচারে হাসপাতাল ভাঙতে দিয়েছে। Does this happen in any civilized society where an hospital is ransacked by hooligans and the police stands by? So I totally support that resignation of CP because he has failed. The administration has failed. If a hospital is attacked by hooligans and the police is standing by, they should be sacked. যে কোনো দেশে হলে sacked হয়ে যায়, কিন্তু sacked হয়নি। আর প্রমাণ লোপ করে দিয়েছে, এটা বোঝাই যাচ্ছে। In the two hearings, the hearings we heard in the Supreme Court, we, the common people, we are convinced by the hearing, and it was evident that the government is involved, and the people of the government, people of power, they are totally involved in this mafia racket, which is endangering the future of all people in this Bengal. আমাদের সকলের সিকিউরিটি এর সাথে যুক্ত হয়ে যাচ্ছে, কারণ আমরা যখন বুঝতে পারছি যে সময় নিয়ে অসুবিধে হচ্ছে। Actually 36 lawyers or 34 lawyers, they really fumbled in Supreme Court yesterday.
তারা যেভাবে ফাম্বল করেছে রিগার্ডিং চালান অ্যান্ড এভরিথিং, সো what we found is that this is really endangering our lives. That's why the common people are out in the streets and we have to be in the streets. আমি এটুকুই এখন বলবো, এরপরে আলোচনার মাধ্যমে আরো কথা উঠে এলে তখন আবার আমি কথা। আমি তাহলে এবার অনুরোধ করছি ডক্টর সুবর্ণ গোস্বামীকে বলার জন্য, আমাদের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর সদস্য উনি, এবং ঘটনার দিন থেকেই যিনি সক্রিয়ভাবে এই বিষয়টির সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন, বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এবং নির্যাতিতার বাড়িতে পর্যন্ত গিয়ে তাদের বাবা মায়ের সাথে কথা বলেছেন। ডক্টর সুবর্ণ গোস্বামী, তিনিও বিভিন্ন সভার মধ্যে রয়েছেন। আমরা এখন আমাদের এই সভায় ডক্টর সুবর্ণ গোস্বামীকে বলার জন্য অনুরোধ করব। ডক্টর সুবর্ণ গোস্বামী। দেখুন, শুভ সন্ধ্যা তো আর বলতে পারছি না, যে সময়ের মধ্যে আমরা রয়েছি এবং যে ঘটনা ঘটেছে এই মাত্র 1 মাস আগে, তাতে শুভ সন্ধ্যাটা বলা যাচ্ছে না। তো শ্রোতাদেরকে যেটা বলার, যে আপনারা বিষয়টা প্রত্যেকেই জানেন কি কি ঘটনা ঘটেছে সংবাদ মাধ্যমের দৌলতে, কারোরই অজানা নয়। আমরা যারা চিকিৎসক সংগঠন করি, চিকিৎসক আন্দোলনের কর্মী যারা, তারা গত 8ই আগস্ট আপনারা জানেন যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হন। পরের দিন 9ই আগস্ট যখন তার শেষ যাত্রাতে মানুষের ঢল নামছে শুরু হবে, ঠিক সেই সময় আমরা সকালবেলা খবর পাই আরজি করের প্রাক্তনীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যে আরজি করে এরকম একটি ভিন্ন ঘটনা ঘটেছে। যথারীতি এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গ ছেড়ে দিন, ভারতবর্ষ ছেড়ে দিন, সারা ভারতবর্ষে ডিউটিরত অবস্থায় একজন মহিলা চিকিৎসক ধর্ষিতা হচ্ছেন তারই হাসপাতালে এবং খুন হচ্ছেন নৃশংসভাবে। এই ঘটনার নজির যেহেতু সারা বিশ্বে কোথাও নেই, ফলে আমরাও হতচকিত হয়ে যাই এবং আমাদের যারা জুনিয়র এবং আমাদের কলিগ যারা রয়েছেন ওখানে, এমনকি মেডিকেল ছাত্র যারা রয়েছে, যারা চেনেন, অনেকেই যোগাযোগ করলেন যে কি করণীয় বুঝতে পারছে না তারা। তো যথারীতি আমরা যারা জানতাম আরজি কর মেডিকেল কলেজের প্রশাসনিক দিকটা, সেটা আমি পরে আসবো, যে প্রশাসনিক মাথা যারা রয়েছেন বা এই মুহূর্তে যারা চালনা করছেন, তাদের কাছ থেকে এই ঘটনায় স্বাভাবিকভাবে যা প্রত্যাশিত সেটা আমরা পাবো না। ফলে ওদের বললাম যে তোরা কড়া নজর রাখ এবং হচ্ছে যে প্রশাসনকে বাধ্য কর যাতে কোনোভাবে এটা ধামা চাপা দিতে না পারে, সেইটা নজর রাখ। তো বেলা গড়াচ্ছে, ওরাও খবর দিচ্ছে, একের পর এক আমরা খবর পাচ্ছি যে যেখানটাতে মৃতদেহ প্রথম আবিষ্কৃত হয়, চেস্ট ডিপার্টমেন্টের ওই সেমিনার রুম, ওটাই অপরাধ স্থল কিনা এটা এখনই বলা যাচ্ছে না, কিন্তু মৃতদেহ প্রথম ওখানেই দেখা যায়। ওখানটাতে একে একে যারা হাজির হচ্ছেন তারা হচ্ছেন যে এতদিন ধরে যে রাজ্যের মেডিকেল কলেজগুলোতে, স্বাস্থ্য দপ্তরে, মেডিকেল কাউন্সিল, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, এই পুরো জায়গাগুলোতে যারা একটা অপরাধ চক্র, একটা নেক্সাস, ক্রিমিনাল নেক্সাস বানিয়ে যারা পুরোটা দখলদারি কায়েম করেছেন এবং মানে সীমাহীন দুর্নীতি যারা চালিয়েছেন, তাদের যেসব মাথাগুলো একটার পর একটা তারা হচ্ছে যে ওখানে আসছেন, ওই চেস্টের সেমিনার রুমে অবাধে ঢুকছেন, পুলিশ কর্তাদের সহায়তায়, পুলিশ কর্তাদের উপস্থিতিতে তারা ঢুকছেন, ওখানে মিটিং করছেন শবদেহের পাশে বসে, চেয়ার টেনে বসে। যে হচ্ছে যে কি মিটিং করছেন সেটা তখন আমরা বুঝতে পারিনি, আন্দাজ করতে পারছিলাম যে এইটাকে হয়তো ধামাচাপা দেওয়ার কিছু একটা সভা চলছে, ষড়যন্ত্র চলছে। কিন্তু পরবর্তীকালে যখন দেখা গেল, আমরা শুনতে পেলাম যে বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে, তারা এসছেন কিন্তু তাদের মৃতদেহ দেখতে দেওয়া হচ্ছে না, অথচ শবদেহকে পাশে রেখে এরা মিটিং করছে। তো আমরা বললাম যে হচ্ছে তোমরা পোস্টমর্টেম করো, যাতে হচ্ছে যে ওই কলেজে পোস্টমর্টেম না হয়, কারণ হচ্ছে যে বিভিন্ন কলেজে মানে হাসপাতালে যদি কখনো এরকম ঘটনা ঘটে, সাধারণভাবে যে হাসপাতালে ঘটে থাকে সেই হাসপাতালে ময়নাতদন্ত করা হয় না, অন্য কোনো নিরপেক্ষ জায়গাতে করা হয়। কলকাতাতে বহু মেডিকেল কলেজ আছে, হাসপাতাল আছে, সরকারি জায়গায় পিজি আছে,
কলকাতা মেডিকেল কলেজ, এনআরএস, ন্যাশনাল মেডিকেল কলেজ, যে কোনো জায়গাতে হতে পারত, কিন্তু প্রশাসন সেটাতে রাজি হয়নি। তারপরে যখন আমাদের চিকিৎসকরা যখন আন্দোলন শুরু করলেন যে হচ্ছে যে অন্তত বাইরে থেকে তাহলে এক্সপার্ট আনা হোক, তখন সন্দীপ ঘোষ বলেন যে না, এখানকারই এক্সপার্ট থাকবেন, ঠিক আছে আপনারা যখন বলছেন তাহলে বাইরে থেকে একজন এক্সপার্ট আমি আনিয়ে দিচ্ছি, বলে উনি ফোন করেন এনআরএস মেডিকেল কলেজের প্রিন্সিপালকে, বলেন একজন জুনিয়র ফ্যাকাল্টি ওখানকার ফরেন্সিকে, তার নাম করে বলেন যে অমুককে পাঠিয়ে দিন। এনআরএস এর প্রিন্সিপাল বলেন যে এখানে তো অনেক সিনিয়র এক্সপার্ট আছেন, তাদেরকে আমরা বলতে পারি, তাদের অনেক অভিজ্ঞতা আছে, এক্সপোজার আছে। কিন্তু সন্দীপ ঘোষ তাদের বলেন যে না, আমি যাকে বলছি, যিনি সদ্য আরএমও থেকে প্রমোশন পেয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছেন, তাকেই পাঠাতে হবে। এবং এনআরএস মেডিকেল কলেজের প্রিন্সিপালের কোনো আদেশনামা বেরোনোর অপেক্ষা তিনি করলেন না, সন্দীপ ঘোষ নিজে অর্ডার করলেন। আপনারা এখানে অনেকেই আছেন, আপনারা ভাবুন, যদি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হঠাৎ করে ধরুন বিশ্বভারতী ইউনিভার্সিটির কোনো শিক্ষককে অর্ডার করেন যে আপনি আমার এখানে এসে অমুক ক্লাসটা নিয়ে যান, তা যেমন তিনি করতে পারেন না। আবার বিশ্বভারতীর ওই শিক্ষক তিনিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হচ্ছে যে অর্ডারে এখানে আসতে পারেন না। কিন্তু এখানে ঘটলোটা ঠিক তাই। এনআরএস মেডিকেল কলেজ থেকে সন্দীপ ঘোষের পরিচিত ওই এবং ওই নেক্সাসের অংশ এক জুনিয়র ফরেন্সিক এক্সপার্ট তিনি এলেন, আরো দুই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ আরজি করের ফরেন্সিক এক্সপার্ট মিলে তারা পোস্টমর্টেম ঘরে গেলেন। আমরা যখন পোস্টমর্টেম চলছে তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহে আমাদের সংগঠন থেকে মাল্যদান করে তার এনআরএস এর অ্যানাটমি বিল্ডিং এর ভিতরে সেই সব দেহদানের কাজ সম্পূর্ণ করে আমরা প্রাক্তনীরা কয়েকজন যারা ছিলাম, তারা আমরা যখন আরজি করে যাই, তখন দেখি আমাদের পরিচিত যুব নেতা যারা মীনাক্ষী, কলতান, ধ্রুব, এরা সব রয়েছেন। যেহেতু কোভিডের সূত্রে দীর্ঘদিন নানা রকম ইন্টারাকশন হয়েছে, তারা আমাদের দেখে চিনতে পেরে এগিয়ে এসে বললেন, স্যার হচ্ছে যে বাড়ির লোক দুজন রয়েছেন, একটু কথা বলবেন। তো বাড়ির লোক বলতে তখন মেয়েটির কাকা এবং কাকিমা, নির্যাতিতার কাকা এবং কাকিমা, তারা এলেন। তারা আমাদের বললেন, স্যার হচ্ছে যে কি করণীয়। আমরা বললাম যে আপনারা এই যে পোস্টমর্টেম চলছে ঠিক আছে, কিন্তু আপনারা পোস্টমর্টেম বাড়ির লোক থেকে যদি বলেন যে আমরা দেহটাকে সংরক্ষণ করতে চাই, আমরা পরে কোনো নিরপেক্ষ জায়গা থেকে পোস্টমর্টেম করাতে চাই, তাহলে পুলিশ কিন্তু দেহ রাখতে বাধ্য। তখন ওনারা বলেন যে পুলিশের কাছে যান, পুলিশ ওদেরকে ফিরিয়ে দেয়, বলে যে না না, মা বাবা না বললে কেউ হবে না। মা বাবা কোথায়? না, মেয়ের মাকে আটকে রাখা হয়েছে কয়েক ঘন্টা ধরে, সিজার পুলিশ আটকে রেখেছে, সিজার লিস্ট নাকি বানানো হচ্ছে। আর মেয়েটির বাবা বিকেল বেলায় গেছেন হচ্ছে যে এফআইআর করতে টালা থানায়, কিন্তু তার এফআইআর নেওয়া হচ্ছে না, তাকে ওখানে বসিয়ে রেখেছে, তার সাথে ফোনেও যোগাযোগ করতে দিচ্ছে না। এইরকম অবস্থায় আমাকে যুব নেতারা বলল যে স্যার বডি তো বের করে নিয়ে চলে গেছে কিনা বুঝতে পারছি না। এই কথা বলতে বলতেই দেখলাম আমরা যে হঠাৎ পুলিশি তৎপরতা, কাতারে কাতারে পুলিশ, শয়ে শয়ে পুলিশ, হঠাৎ করে সাজো সাজো রব, মাঝখানে 4টে পুলিশের গাড়ি, তারপরে একটা শবদেহবাহী যান, তারপরে পিছনে আরো কয়েক গাড়ি পুলিশ, এই নিয়ে একটা কনভয় নিয়ে দ্রুত বেগে যাওয়ার চেষ্টা করলো। আমাদের যারা এই যুব নেতারা, যুবকর্মীরা যারা ছিলেন, তারা গাড়ির সামনে বাধা হয়ে দাঁড়ালেন, পুলিশের সাথে বচসা শুরু হলো। ওনারা বললেন বাড়ির লোক যতক্ষণ না এসছে আপনারা মৃতদেহ নিয়ে যেতে পারবেন না, এরকম ভাবে। পুলিশ এবং আমাদের পরিচিত এই যে যারা সিন্ডিকেট, সন্দীপ ঘোষের যারা সাকরেত বাহিনী, সাঙ্গাত বাহিনী, তাদেরকে দেখলাম একসাথে এই যুবকর্মীদের উপরে ঝাঁপিয়ে পড়লো। তারা কোনো ক্রমে গাড়িটাকে এদেরকে সরিয়ে মৃতদেহর গাড়িটা বের করে দেওয়ার চেষ্টা করলো। আমরা তারপরে সেই দিনই রাত্রিরে, গভীর রাত্রে খবর পেলাম যে ওখানে পানিহাটিতে শ্মশানে, সেখানে শাসক দলের নেতা, কাউন্সিলর ইত্যাদি এরা সব দাঁড়িয়ে থেকে অন্য মৃতদেহ টোপকে এই মৃতদেহটিকে যত মানে অতি তৎপরতার সঙ্গে দাহ হচ্ছে যে করে দিয়েছে, এমনকি টাকা পয়সা দাহ খরচা যেটা, সেটাও তারা মিটিয়ে দিয়েছেন। শ্মশানের যে কাগজ, সেখানেও সই করেছেন এক স্থানীয় শাসক দলের নেতা। পরের দিন, ওই দিন রাত্রিবেলায় আমরা পরের দিন ঘোষণা করলাম চিকিৎসক সংগঠনগুলি যে আরজি করে প্রাক্তনীদের এবং হচ্ছে চিকিৎসক সংগঠনগুলির একটা জমায়েত ডাকলাম শনিবার বিকেলে।
শনিবার বিকেলে ওখানে গিয়ে আমরা প্রথম যে দাবিটা তুললাম যে সন্দীপ ঘোষকে প্রিন্সিপালের পদ থেকে সরাতে হবে, কারণ ওনাকে স্বপদে রেখে কোনো স্বচ্ছ তদন্ত হওয়া সম্ভব নয়। তারপরের দিন বিকেলে রবিবার আমরা মেয়েটির বাবার সাথে যোগাযোগ করে হচ্ছে যে কিছু পারলৌকিক ক্রিয়াকর্ম ইত্যাদি ছিল, ওনারা বললেন যে সন্ধ্যে 6টা নাগাদ আসুন। তো আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের থেকে 6 জন চিকিৎসক আমরা যাই মেয়েটির বাড়িতে, এবং প্রায় ঘন্টা দেড়েক কথা হয় মেয়েটির মা বাবার সঙ্গে, এবং যা কথা হয় বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে ওদের বাড়ির দরজার সামনেই বলি। মেয়েটির বাবা তার কিছুক্ষণ আগেই পোস্টমর্টেম রিপোর্টটা পেয়েছেন, তিনি আমার সাথে সেটা শেয়ার করেন এবং সেটা সম্পর্কে আমরা বলি, এবং মেয়েটির মা আমাদের অভিযোগ করেন যে কাঁদতে কাঁদতেই বলেন যে যখন মৃতদেহ বাড়িতে শায়িত, ওই সৎকারের আগে কিছুক্ষণের জন্য বাড়িতে আনা হয়েছিল মৃতদেহ, তখন পুলিশের এক বড় কর্তা, যার কাঁধে দুটো ইউনিফর্মে 2-3টে স্টার ছিল, তিনি আমাকে ওই করিডরে, রান্নাঘরের পাশের করিডরটায় ডেকে আমার হাতে একটা মোটা টাকার, অনেক টাকা ছিল তাতে, বান্ডিল গুজে দেওয়ার চেষ্টা করেন এবং বলেন যে যদি আরো লাগে বলবেন, মিটমাট করে নিন, অভিযোগ টভিযোগ করতে যাবেন না। তখন মেয়েটির মা চিৎকার করে ওঠেন যে কি এসব কি বলছেন আপনি। ওনার চিৎকার শুনে ওনার বাবা সোফায় বসেছিলেন, তিনি উঠে যান। তিনি গিয়ে পুরো বিষয়টা দেখে বুঝতে পেরে তখন ওই পুলিশ অফিসারকে বলেন যে আপনার কাঁধে এই যে 2টি স্টার, এই দুটি যেমন অনেক পরিশ্রম করে অর্জন করতে হয়েছে, তেমনি আমার মেয়ে যে জায়গায় পৌঁছেছিল, সেই আমার মেয়েকেও সেই জায়গায় পৌঁছাতে অনেক অধ্যবসায় এবং পরিশ্রম করতে হয়েছে। ফলে খামোকা আমার মিতা কন্যাকে এইভাবে অপমান করছেন কেন আপনারা, এই বলে ঘৃণা ভরে ওনারা প্রত্যাখ্যান করেন পুলিশের ওই ঘুষের টাকা। এটা আমরা সংবাদ মাধ্যমের সামনে বেরিয়ে এসে বলি, আপনারা জানেন। সেই কথা রাষ্ট্র হবার পর ওই দিনই রাত 11:15 নাগাদ পুলিশের পরিচয় দিয়ে কয়েকজন মিতার বাড়িতে যান, সঙ্গে একজন ভিডিওগ্রাফার, এবং বলা হয় তাদেরকে যে পরবর্তীকালে আপনারা জানেন যে মিতার বাবা মার মুখ থেকেও শুনেছেন, বলা হয় যে পুলিশ বড্ড রেগে গেছে, আপনার মেয়ের সঠিক তদন্ত, মৃত্যু তদন্ত হবে না, বিচার ঠিক পাবেন না, কারণ পুলিশের নামে এইসব বলেছেন। তো মেয়েটির মা বলেছেন যা সত্যি তাই বলেছি। বলেছে না, আপনারা সত্যি কথা, যতই সত্যি হোক আপনারা বাইরে কেন বলতে গেলেন ইত্যাদি করে ওনাদেরকে চাপ দিয়ে একটি ভিডিও করিয়ে নেন যে আমরা এই কথা বলিনি, এটা মিথ্যে কথা, এইসব বলে একটা ভিডিও বানিয়ে নেন। ওনারা সহজ সরল মানুষ এবং পুলিশের চাপ সহ্য করতে পারেননি। ওই রাত্রিরে বাবা মা সঙ্গে অন্য কেউ সেই মুহূর্তে ছিলেন না, বাড়ির বাকিরা, সেই জন্য ওনারা ভয় পান, ওই চাপে বিচলিত হন, ওনারা মেয়ের বিচারের কথা ভেবে মিথ্যে কথা বলতে বাধ্য হন। আমরা পরের দিন সেটা খবর পাই, কিন্তু আমরা সেটা নিয়ে সংবাদ মাধ্যমে কিছু বলিনি। তার কারণ আমরা মেয়েটির মা বাবার সঙ্গে এই পুলিশ চাপ দিয়ে ওই মানসিক অবস্থার মধ্যে যে নৃশংসতাটা করলো, তার উপরে বাড়তি কোনো মাত্রা আমরা যোগ করতে চাইনি। তারপরে যা ঘটনা, বাকি যা ঘটনা, ওই দিনই মেয়েটির মা বাবা বলেছিলেন আমাদের, পরবর্তীকালে অডিও ক্লিপগুলো সবগুলোই ভাইরাল, আপনারা জানেন যে প্রথমে মেয়েটিকে বলা হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে যে মেয়ের শরীর খারাপ, আপনারা আসুন। তারপরে বলা হয়েছিল যে মেয়েটি আত্মহত্যা করেছে সম্ভবত, আপনারা আসুন। এবং তারপরে ওরা হাসপাতালে গিয়ে প্রায় 3 ঘন্টার উপর ওরা হাতে পায়ে ধরেছে পুলিশ কর্তারা ওর মেয়ের মৃতদেহ দেখতে পর্যন্ত বলেছিল যে আমরা টাচ করবো না, দূর থেকে দেখবো মুখটা, তাও তারা অ্যালাউ করেননি। কেন? এখন ভাইরাল ভিডিওগুলি থেকে এটাও পরিষ্কার যে আমরা যে কথা প্রথম থেকে বলছিলাম, যে মৃতদেহকে পাশে বসিয়ে রেখে যারা মিটিং করেছেন, সেই জলপাইগুড়ির সুশান্ত রায়, মালদার তাপস চক্রবর্তী, বর্ধমানের অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, এই যে যারা সিন্ডিকেট গুলো চালান তারা, এবং তার সঙ্গে হচ্ছে যে ওই সন্দীপ ঘোষের আইনজীবী, সন্দীপ ঘোষের ওই মোবাইল নাড়াঘাটা করতে যিনি পারেন, কম্পিউটার প্রোগ্রামার, একজন ওই ডেটা এন্ট্রি অপারেটর, যেটা ন্যাশনাল মেডিকেল কলেজে পোস্টিং, তিনি, এইরকম নানান লোক তারা হচ্ছে যে আনাগোনা করেন। এবং পরবর্তীকালে আপনারা দেখেছেন যে কলকাতা পুলিশ কিভাবে তাদেরকে হচ্ছে যে প্রোটেক্ট করবার চেষ্টা করেছেন। যে অভিক দে, লাল জামা পরা, সবাই চেনেন তাকে, তার যে হচ্ছে যে দেখে বুঝতে পারছেন, তাকে কলকাতা পুলিশের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালানোর চেষ্টা করেছে।
শুধু তাই নয়, ঘটনার দিনে যেমন যে ঘটনাক্রম জানিয়ে সুপ্রিম কোর্টেও নাজেহাল রাজ্য সরকারের উকিল জবাব দিতে, যে এফআইআর করা হলো সবার শেষে রাত 11:15টায়, তার আগে পোস্টমর্টেম হয়ে গেল, পোস্টমর্টেম দিনের আলোয় হলো না, রাত্রিবেলায় করে ফেলা হলো, যেখানে আরজি করের মর্গে 48টি দেহ সংরক্ষণের ব্যবস্থা আছে, দেহ সংরক্ষিত হলো না, তড়িঘড়ি শাসক দলের নেতারা গিয়ে পকেট থেকে পয়সা খরচ করে মৃতদেহ পুড়িয়ে দিলেন, সার্টিফিকেট তারা সই করে তুলে নিলেন, বাড়ির কারোর সই নেই। একের পর এক যা যা দেখছেন এইগুলো একটাও অসামঞ্জস্য নয়, পুরোটা হচ্ছে যে একটা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এবং হচ্ছে যে এই ষড়যন্ত্র হচ্ছে যে যা করা হয়েছে, ওই সকালবেলায় মৃতদেহ আবিষ্কারের পরে ওখানে শবদেহের পাশে বসে চেয়ার টেনে যারা মিটিং করেছেন তারা মিলে যেমন করেছেন, তেমনি আমরা বলছি শুরুর দিন থেকে যা আস্তে আস্তে যা মানে পরত যখন খুলছে রহস্যের একটু একটু করে, যখন খুলবে, সিবিআই যদি তদন্ত ঠিক মতো করে, যদি বের করে, তাহলে যেটাতে আসবে যে এই যে মানে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ক্ষেত্রে যে অপরাধ চক্র রাজনৈতিক মদতে এবং প্রশাসনিক প্রশ্রয়ে চলছে গত কয়েক বছর ধরে, তার ফলে যে সৃষ্ট নৈরাজ্য, তার অবশ্যম্ভাবী পরিণাম ছিল এইরকম কিছু একটা ঘটনা। এবং এটা সবার যে অগোচরে ঘটছিল তা নয়, কারণ আমরা একাধিকবার সরব হয়েছি। আরজি কর মেডিকেল কলেজে 2021-22 সালে এই প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে সরানোর জন্য, যে আরজি করের কান্না এই প্রিন্সি আর না এই বলে যে মাসাধিক কাল ধরে ছাত্র আন্দোলন হয়েছিল, এখানে দেবাঞ্জন আছে, ওরা জানে, ওরা তখন সেই সময় এসেছিল একাধিকবার, বিভিন্ন মিডিয়া কভার করেছে সেই সব আন্দোলন। এবং হচ্ছে যে সেই সময়টাতে থেকে শুরু করে তারপরে আমরা চিকিৎসক সংগঠনগুলি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সর্বোচ্চ জায়গায়, রাজ্য প্রশাসনের শীর্ষ মহলে একাধিকবার চিঠি দিয়েছি, ডেপুটেশন দিয়েছি, আমরা প্রেস মিট করেছি। এমনকি ওই আরজি কর মেডিকেল কলেজের ডেপুটি সুপার আক্তারবাবু তিনি তথ্য প্রমাণ সহ দুর্নীতির অভিযোগগুলি টালা থানাতে জমা দিয়েছেন, স্বাস্থ্য দপ্তরে জমা দিয়েছেন, সচিবকে দিয়েছেন এবং রাজ্য ভিজিলেন্স কমিশনকে দিয়েছেন। আমাদের রাজ্যের যে প্যাটার্ন, পরিচিত প্যাটার্ন, যেটা আপনারা শিক্ষা ক্ষেত্রে দেখেছেন, যে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে করা যে অভিযোগ, সেই অভিযোগ পত্রটি অরিজিনালটি সিবিআই ইডি তারা বের করেছে মানিক ভট্টাচার্যের বাড়ি থেকেই। পার্থ চ্যাটার্জিকে করা যে কি বলে অভিযোগপত্র মানিক ভট্টাচার্যের নামে, সেটিও উদ্ধার হয়েছে মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে। একই রকম ভাবে সিবিআই ইডি তারা সন্দীপ ঘোষের বাড়ি থেকে বের করেছে আক্তারবাবুর করা হচ্ছে যে ওই অভিযোগপত্রগুলি অরিজিনাল কপি, সন্দীপ ঘোষের বাড়ি থেকে বের করেছে। এই প্যাটার্নটার সাথে কিন্তু আমরা কয়েক বছর ধরে পরিচিত। আমাদের শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, তেমনি আমাদের রাজ্যে অভিযোগ করলে তার পরিণাম হয় যে অভিযোগকারীর যে বয়ান তার অরিজিনালটা চলে যায় অভিযুক্তের বাড়িতে। এইটা পরিচিত প্যাটার্ন, এখানেও তার অন্যথা কিছু হয়নি। এবং এই যে ঘটনাবলী ঘটছে, সেটা আমরা চিকিৎসক সংগঠনগুলি প্রথম দিন থেকে যখন এই কথাগুলি তুলছি, যে এই যে ধরুন ডিসি নট এতদিনে আমরা যখন দ্বিতীয় দিনের জন্য রাত্রি জাগরণ করছে বাংলার মানুষের সঙ্গে বাংলার গণ্ডি ছাড়িয়ে সারা ভারতবর্ষ এবং ভারতের সীমানা ছাড়িয়ে সারা বিশ্বের মানুষ, যখন হচ্ছে যে সুপ্রিম কোর্টের তৃতীয় শুনানি 5 তারিখে নির্ধারিত ছিল, সেই জন্য 4 তারিখ রাত্রি জাগরণের কর্মসূচি চলছে, ঠিক সেই সময়ে হচ্ছে যে যখন বারাসতে পুলিশ শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর আক্রমণ করছে, সেই একই সময়ে আপনারা জানেন যে ওই রাত জাগরণের কর্মসূচির দিনে আরজি করের ধর্ণা মঞ্চে মেয়েটির বাবা মা এসে প্রকাশ করে দেন যে তাদের টাকা দিতে চেয়েছিলেন ডিসি, আর কেউ নয়, ডিসি নর্থ নিজে, ডেপুটি কমিশনার অফ পুলিশ হিমসেলফ was trying to bribe the parents of the victim। তো এইটা জানার পরে তিনটে জিনিস পরিষ্কার, যে তারপরে ওই ভিডিওটা পুলিশের চাপ দিয়ে বানানো ভিডিওটা প্রকাশ করলো কারা? রাজ্যের শাসক দলের 2 মন্ত্রী এবং হচ্ছে শাসক দলের এক স্বঘোষিত মুখপাত্র, যিনি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করলেন। তার মানে পুলিশ তার তোলা ভিডিও, সে জোর করে তোলাই হোক আর যেভাবেই হোক, সেটা সাপ্লাই দিচ্ছে শাসক দলের নেতাদেরকে। অর্থাৎ পুলিশ যে দলদাসে পরিণত হয়েছে, পুলিশের যে রাজনীতিকীকরণ হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে, এটা 1 নম্বর
এখান থেকে বোঝা যাচ্ছে। 2 নম্বর যেটা হচ্ছে যে ডিসি নট যখন টাকা দিতে গেছেন তিনি নিশ্চয়ই তার বেতন থেকে বেতনের টাকা এটিএম থেকে তুলে দিতে যাননি। তাহলে ধর্ষকরা এবং আততায়ীরা এতটাই হচ্ছে যে অর্থবান যে তাদের খাটের তলায় নোটের বান্ডিল রেডি থাকে, এটা পরিষ্কার। 3 নম্বর পরিষ্কার যে ডিসি নর্থ সাহেব নিশ্চয়ই হচ্ছে ধর্ষক এবং আততায়ীদের চেনেন, যাদের দৌত্য তারা করতে গেছিলেন টাকা দিয়ে, নিশ্চয়ই নিজের বেতনের পয়সা দিয়ে করেননি, তাদের দেওয়া পয়সাই তিনি নিয়ে গেছিলেন। ফলে তাকে কেন তদন্তের আওতায় আনা হবে না, এই প্রশ্নটাও আমরা আমাদের চিকিৎসক সংগঠনগুলো থেকে তুলেছি। এখন এই যে পুলিশের প্রথম থেকে যে ভূমিকা, আপনারা জানেন যে একদম শুরুর দিকে যখন কলকাতা পুলিশের হাতে যখন তদন্ত ছিল, তারা নানানভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, তথ্য প্রমাণ লোপাট করবার চেষ্টা করেছে। যখন সেটা চলে গেছে সিবিআই এর হাতে, হাইকোর্ট যখন কলকাতা পুলিশ ব্যর্থ বলে ঘোষণা করে সিবিআই কে দিয়েছে, সেই রাত্রিরেই সেই সন্ধ্যেবেলাতে দেখা গেল যে ওই চেস্টের সেমিনার রুমের পাশের যে বাথরুম ইত্যাদি ভাঙচুর শুরু হয়ে গেল, তথ্য প্রমাণ লোপাট করার মরিয়া চেষ্টা। সেটাতেও যখন হচ্ছে যে আন্দোলনকারী জনগণ যখন সেটা আটকে দিল, সম্পূর্ণ করতে দিল না, পুরোটা আটকাতে পারেনি কিন্তু সম্পূর্ণ ভাঙতেও দেয়নি, তখন 14 তারিখের রাত্রিরে যেটা ঈশিতাদি বলছিলেন যে পুলিশকে নিষ্ক্রিয় রেখে সশস্ত্র গুন্ডাদের ওখানে ঢোকানো হলো, যারা অন ক্যামেরা বলতে শুনলাম সেমিনার রুমে চল, সেমিনার রুমে চল। ফলে হচ্ছে যে পুলিশ একদিকে এগুলো করছে, তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করছে, তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, অন্যদিকে পিসফুল প্রোটেস্টার্স যারা এগুলো নিয়ে প্রশ্ন করছেন, আমাকে সহ একাধিক চিকিৎসককে এবং হচ্ছে সহ নাগরিককে যারা প্রশ্নগুলো তুলছেন তাদেরকে লালবাজারে ডেকে হয়রান করবার চেষ্টা করেছেন। আমাকে যেদিন ডেকেছিলেন সেদিন আমার সঙ্গে অনেক চিকিৎসক গেছিলেন, আপনারা জানেন, আইনজীবীরা গেছিলেন, অন্য পেশাজীবী মানুষরা গেছিলেন। সেদিন অবশ্য মানে পুলিশ কমিশনার সাহেবের কোনো প্রশ্ন আমাদেরকে করার মতো কোনো প্রশ্ন তার ছিল না। তিনি ডেকে চা খাইয়েছিলেন, খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই কথা হয়েছিল। বরং আমরাই তাদেরকে পাল্টা প্রশ্ন করেছিলাম কমিশনার সাহেবকে যে আপনারা কেন সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করছেন না, কেন 14 তারিখ রাত্রিরে আমাদের কলেজটাকে ভাঙতে দিলেন, কেন তদন্ত হচ্ছে যে ধামাচাপা দিতে চাইছেন আপনারা। যে প্রশ্নগুলোর কোনো সদুত্তর আমরা পাইনি। আজকে আপনারা যে অবস্থায় দেখছেন যে এই যে গতকাল নবান্ন থেকে ঘোষণা করা হলো যে তদন্ত ধামাচাপা যারা দিচ্ছে, যারা তথ্য প্রমাণ লোপাট করছে, তাদের পাশে দাঁড়াচ্ছে সরকার। এক তো হচ্ছে গত কয়েক বছর ধরে যারা সিন্ডিকেট চালাচ্ছে, এই যে সুশান্ত রায়, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, যাদের নাম উঠে আসছে, তাদের নিয়ে একটা নাম উচ্চারণ হলো না। তাদের বিরুদ্ধে, অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা হলো না নবান্ন থেকে। যারা হচ্ছে পুলিশ কর্তা, যারা হচ্ছে যে ধামাচাপা দিয়ে ধরা পড়ে গেলেন হচ্ছে টিভির পর্দায়, পরিষ্কার বোঝা গেল যে মিথ্যে কথা বলছেন, তাদের নিয়ে কোনো কথা বললেন না, তাদের প্রোটেক্ট করলেন। আর হুমকি দিলেন কাদের? চিকিৎসকদের। এবং হচ্ছে যারা প্রতিবাদী জনতা তাদের বললেন যে হচ্ছে যে ইমিডিয়েটলি আপনারা উৎসবে মাতুন, হচ্ছে যে তা না হলে হচ্ছে প্রতিবাদ ছেড়ে উৎসবে মাতুন, তা না হলে যা ব্যবস্থা নেওয়ার তা ব্যবস্থা নেওয়া হবে। এই যদি হচ্ছে যে প্রশাসনের অবস্থা হয়, তাহলে হচ্ছে যে কি হতে পারে তদন্তের পরিণাম, সেটা আপনারা আন্দাজ করতে পারেন। সিবিআই এর উপরেও যে আমাদের কোনো মোহ আছে তা নয়, কারণ সিবিআই যদি সঠিকভাবে তদন্ত করত, তাহলে আমাদের রাজ্যের বহু রথী মহারথী, অর্থাৎ এইসব এই যে সিন্ডিকেট, এটা একটা পিরামিডের মতো। এখানে সুশান্ত রায়, সন্দীপ ঘোষ, অভিক, বিরূপাক্ষ, এরা পিরামিডের মাঝখানে অবস্থান করে। এদের নিচে যেমন অনেক সাংঘাত বাহিনী আছে, তেমনি এদের উপরেও রয়েছে। আমরা বলছি মাথা, শীর্ষটাকে ধরতে হবে। তাই শীর্ষে যারা বসে রয়েছেন তাদের অনেকেই আজকে জেলের ভাত খেতে পারতেন যদি সিবিআই সঠিকভাবে তদন্ত করত। ফলে সিবিআই এর উপরেও ভরসা আমরা করতে পারছি না। সেই জন্য সিবিআই এর দপ্তরে, সিজিও কমপ্লেক্সে আমরা মিছিল করে গেছি, হাজারে হাজারে চিকিৎসক, প্রায় 25,000 চিকিৎসক আপনারা দেখেছেন টিভির পর্দায়, যে আমরা মিছিল করে গেছি সিবিআই দপ্তরকে, সিবিআই কে আমরা জানিয়েছি আমাদের কাছে এই ইনফরমেশন আছে, এই তথ্য আছে, আপনারা এর ভিত্তিতে তদন্ত করুন। কতদিনের মধ্যে তদন্ত করবেন? সিবিআই আমাদের আশ্বাস দিয়েছিল যে 5 তারিখের শুনানিতে আপনারা কিছুটা সুখবর পেতে পারেন। আমরা 5 তারিখে সেই শুনানি হয়নি, 9 তারিখে হয়েছে। কি রিপোর্ট দিয়েছে তা আমরা জানি না,
কিন্তু সিবিআই কে সুপ্রিম কোর্ট ফ্রি হ্যান্ড দিয়েছে যে তদন্তের স্বার্থে যদি আপনাদের কাউকে মনে হয় সে যত বড় অভিযুক্তই হন, প্রভাবশালী হন না কেন, তাকে ডেকে দরকারে হেফাজতে নিয়ে আপনারা জেরা করতে পারবেন। সিবিআই এই সুযোগ গতকাল পেয়েছে, তারপরে আজ অব্দি অন্তত সিবিআই এর তরফ থেকে আমরা দেখিনি কাউকে তারা হেফাজতে নিয়েছে, প্রভাবশালী কাউকে জেরা করতে ডেকেছে, এরকম খবর পাইনি। ফলে সিবিআই এর দিকে আমাদের কড়া নজর যেমন আছে, সুপ্রিম কোর্টে অন্যদিকে সুপ্রিম কোর্টের কাছেও আমাদের কিন্তু বিরাট যে প্রত্যাশা তা নয়। কারণ হচ্ছে যে আমাদের যদিও বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা আছে আমাদের ব্যক্তি মানুষ হিসাবে এবং সংগঠনগুলো, চিকিৎসক সংগঠনগুলোর তরফে, কিন্তু এই পর্যবেক্ষণও আমাদের আছে যে বছরের পর বছর আমরা দেখেছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ মামলার ক্ষেত্রে, আমরা বছরের পর বছর দেখছি যে এই যে আজকেও ডেট ছিল পিছিয়ে গেল, শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলার হচ্ছে তারিখের পর তারিখ এসে যায়, সেগুলো শোনার সময় পান না সুপ্রিম কোর্টের হচ্ছে যে বিচারকরা। আমরা এটাও দেখেছি সুমোটো মামলা যে কটা অন্তত এই বছর নিয়েছেন তার একটা বাদে সবগুলোই অমীমাংসিত রয়ে গেছে। এবং এটাও আমরা দেখেছি যে যারা প্রভাবশালী তারা রাতে নিজেদের হচ্ছে সুরক্ষার জন্য, গ্রেপ্তারি আটকানোর জন্য রাত বিরেতে এসএলপি দাখিল করলে পরের দিন প্রায় বন্ধ কোর্ট খুলিয়ে তাদের সকালবেলায় তাদের শুনানি করে তাদের রক্ষা কবচ দেওয়া হয়। ফলে সুপ্রিম কোর্টের কাছে আমাদের কিন্তু আবেদন যে এই যে বিরলতম যে ঘটনা ঘটেছে আর.জি. কর মেডিকেল কলেজে হাসপাতালের মধ্যে, যে একটা ডিউটিরত অবস্থায় একজন মহিলা চিকিৎসক তার হাসপাতালে নৃশংসভাবে ধর্ষিতা হয়েছেন, হতে পারে দলবদ্ধভাবে ধর্ষিতা হয়েছেন, হচ্ছে যে খুন হয়েছেন, তার পিছনে যারা যারা আছেন, যারা যারা তদন্ত ধামাচাপা দিতে চাইছেন, যারা যারা তথ্য প্রমাণ লোপাট করতে চেয়েছেন, যারা যারা এই সিন্ডিকেট চক্র রাজ্যের মেডিকেল কলেজগুলোতে, জেলার স্বাস্থ্য দপ্তরগুলোতে, রাজ্যের স্বাস্থ্য ভবনে, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে, মেডিকেল কাউন্সিলে, হচ্ছে মেডিকেল কর্পোরেশন যেখানে ওষুধ যন্ত্রপাতি কেনাকাটা করা হয় সেই মেডিকেল কর্পোরেশন লিমিটেডে, এমনকি হেলথ রিক্রুটমেন্ট বোর্ড যেখানে চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হয়, এই সমস্ত জায়গায় একটা সীমাহীন বল্গাহীন দুর্নীতির জাল বিছিয়ে রেখেছে। এদের প্রত্যেককে তদন্তের আওতায় এনে প্রত্যেককে হচ্ছে যারা জড়িত তার প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষভাবে তাদের প্রত্যেককে তাদের যথোপযুক্ত শাস্তি দিতে হবে। আর এই যে বিচারের দাবিতে আমরা চিকিৎসকরা প্রথম প্রশ্নগুলো রেখেছিলাম, দাবিগুলো তুলেছিলাম, কিন্তু আজকে তা মানুষের দাবিতে পরিণত হয়েছে। আজকে হচ্ছে যে রিক্সা শ্রমিক তারাও হচ্ছে পথে নেমেছেন, গৃহ পরিচারিকা তারাও পথে নেমেছেন, আশাকর্মী থেকে শুরু করে আইসিডিএস ওয়ার্কার, এমনকি গ্রামের কৃষক রমণী তার আঁকা বাঁকা অক্ষরে একটা খবরের কাগজের উপরে আলতা দিয়ে লিখেছেন, হয়তো বানানটাও ভুল লিখেছেন, কিন্তু হচ্ছে লিখছেন তারা যে উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, বা আমরা আর.জি. করের কাণ্ডে আমরা বিচার চাই। এই যে লিখে তারা আলপথে হাঁটছেন বিচার চেয়ে, শহরের বস্তিতে বস্তিতে হাঁটছেন, মুটে মজদুর তারা পর্যন্ত আওয়াজ তুলছেন, চিকিৎসকদের দাবির সঙ্গে গলা মেলাচ্ছেন, তারা এক স্বরে বলছেন যে দাবি বিচার চাই। এক অদ্ভুত গণজাগরণ, এটা আমরা আমাদের জীবদ্দশায় কোনোদিন দেখিনি। সিনিয়ররা বলছেন তারা স্বাধীনতার পরে এইরকম গণ আন্দোলন গত এক মাসে যা দেখছেন পশ্চিমবঙ্গে তা তারা দেখেননি। এবং পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে সারা ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে, যেটা বললাম যে বিশ্বে গত পরশু, জানেন আপনারা 8 তারিখে, যেদিন 9 তারিখে শুনানি হলো, গত কাল তার আগের দিন 8 তারিখে 28টি দেশে চিকিৎসক এবং অন্যান্য মানুষদের সঙ্গে নিয়ে তারা হচ্ছে রাত জেগেছেন, তারা হচ্ছে বিচার চাই এই নিয়ে তারা হচ্ছে কণ্ঠ ছেড়েছেন। ফলে এই বিচারের যে দাবি, এই নবান্ন থেকে একটা ওই মেল করা হচ্ছে জুনিয়র ডাক্তারদের, তোমরা এসো 10 জন বেশি আন্দোলন হচ্ছে যে করো, এইসব কারসাজি এর অতীতেও হয়েছে। 2019 সালে যখন পরিবহ বলে এক জুনিয়র ডাক্তার হচ্ছে যে কে মারা হয়েছিল, মারধর করা হয়েছিল, মাথা ফাটানো হয়েছিল এনআরএস মেডিকেল কলেজে, তখনও চিকিৎসক সমাজ আন্দোলনে নেমেছিল। তখন সেই সময় নবান্নে ডেকে নবান্ন সভাঘরে জুনিয়র ডাক্তারদের সাথে মিটিং করা হয়েছিল। চিকিৎসকদের সুরক্ষার জন্য অনেকগুলি সেখানে রেজলিউশন নেওয়া হয়েছিল, তার কটা হচ্ছে যে বাস্তবায়িত হয়েছে। আজকে
5 বছর লেগে গেল এবং একজন মহিলা চিকিৎসককে ধর্ষিতা হতে হলো, প্রাণ দিতে হলো নবান্নে আরেকটি বৈঠক ডাকার জন্য। নবান্ন যদি সত্যিই চায় সত্যিকারের বিচার যদি হোক, বিচার যদি চায়, তারা প্রকাশ্যে বলুক যে তদন্ত ধামাচাপা যারা দিতে চেয়েছে তাদের শাস্তি দেব, এবং শাস্তি দিক যারা যারা জড়িত, স্বাস্থ্য দপ্তরের শীর্ষকর্তারা, কলকাতা পুলিশের শীর্ষকর্তারা এবং তাদের শাসক দলের ঘনিষ্ঠ যারা যারা, আমরা তো দেখেছি সাসপেন্ড করেছেন। শাসক দলের ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন অভিক দে, তার তো কীর্তিকলাপ বেরোচ্ছে একের পর এক। আর এতদিন আমরা বলে এসেছি, এখন তো আরো বেরোচ্ছে, সবাই বলছেন এখন। এবং একাধিক পুলিশ কমপ্লেন হয়েছে, এখনো অভিজ্ঞকে অ্যারেস্ট করা হয়নি, এখনো বিরূপাক্ষ বিশ্বাসকে অ্যারেস্ট করা হয়নি, এখনো সুশান্ত রায়কে মেডিকেল কাউন্সিল থেকে সরানো হয়নি, এখনো মেডিকেল কাউন্সিল ভেঙে দেওয়া হয়নি, এখনো সুদীপ্ত রায়কে আরজিকর মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির মাথা চেয়ারম্যান থেকে পদ থেকে সরানো হয়নি, এখনো তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। ফলে আমরা যখন বিচার চাই বলছি, তখন 7 দিনের মধ্যে হচ্ছে যে ফাঁসি, ওই একজন সিভিক ভলান্টিয়ারের ফাঁসি, অথবা 3 দিনের মধ্যে এনকাউন্টার, এটা আমরা চাইছি না। আমরা চাইছি সার্বিক বিচার। এই প্রত্যেক অপরাধীদের, প্রত্যেক, এই পুরো পিরামিডটার একদম মাথা অবধি, একদম মানে বেস থেকে মাথা হচ্ছে যে টপ অবধি, টপ টু বটম, এই পুরো দুর্নীতি চক্র যাদের জন্য আমাদের এই বোনকে ধর্ষিতা হতে হয়েছে, খুন হতে হয়েছে, তাদের প্রত্যেকের শাস্তি চাই। তবেই অভয়ার বিচার, সুবিচার আমরা ছিনিয়ে আনতে পারবো। এবং সেই সুবিচার ছিনিয়ে আনার জন্য যত দূর যেতে হয় তত দূর যেতে চিকিৎসকরা ঐক্যবদ্ধ। আপাতত এইটুকু বলে আমি থামছি। নমস্কার, আমাকে মাফ করবেন, আমাকে অন্য একটা মিটিং এ যেতে হবে, আমি বিদায় নেব এখন। অনেক ধন্যবাদ ডক্টর গোস্বামী। আমি এবার দেবাঞ্জনের কাছে আসব। আপনারা ইতিমধ্যে ডক্টর সুবর্ণ গোস্বামীর কাছে শুনলেন যে 9 তারিখে ওই সন্ধ্যাবেলায় যদি আমাদের এই ছাত্র যুব নেতৃত্ব মীনাক্ষী, কলতান, ধ্রুব এবং এই দেবাঞ্জন, এরা যদি ওখানে গিয়ে না পৌঁছতো এবং ওই সববাহী গাড়িকে যদি না আটকাতো, তাহলে কিন্তু আজকের এই যে আন্দোলনের চেহারা সারা বিশ্ব জুড়ে, এটা আমরা পেতাম না। তো সেই কারণে আমরা এবার আসছি, দেবাঞ্জনের বক্তব্য শুনবো, তারপর আমরা আবার ফিরে যাব ঈশিতাদির কাছে। দেবাঞ্জন। আচ্ছা, আমি প্রথমেই দুঃখিত যে আমি একটু দেরি হলো আমার গোটা লাইফটাতে জয়েন করতে। আমাদের অবস্থান চলছে আর কি, একই সাথে শ্যামবাজারে অবস্থান চলছে। আবার পাশাপাশি জুনিয়র ডাক্তাররা তারা এখন এই মুহূর্তে তারা বসে আছে স্বাস্থ্য ভবনের বাইরে, এবং তারা গোটা রাত্রির সেখানেই তারা অবস্থান চালাবে, তারা বসে থাকবে। এবং এটা প্রমাণিত হয়ে গেছে আজকে আরো একবার যে নবান্নের কোনো সুপারিশের দ্বারা বা নবান্নের কোনো চিঠির দ্বারা বা নবান্নের কোনো ডাকের দ্বারা এই আন্দোলনকে থামিয়ে দেওয়া যায়নি, এই আন্দোলনকে থামিয়ে দেওয়া যাবে না। সুবর্ণ স্যার বলেছেন গোটাটা ঘটনা এটাই যে এই ঘটনা, এই নৃশংসতা গোটা রাজ্যটাকে নাড়িয়ে দিয়েছে। গোটা রাজ্যের মানুষ তারা রাস্তায় নেমেছে। আমাদের রাজ্যের বাইরে গোটা দেশ জুড়ে একাধিক রাজ্যে প্রতিদিন মানুষ রাস্তায় নামছেন। আবার তার পাশাপাশি গোটা দুনিয়া জুড়ে 28টি দেশে, যে কথা সুবর্ণ স্যার বলছিলেন, গত 8 তারিখ 28টি দেশে মানুষ রাস্তায় নেমেছেন, রাতের দখল নিয়েছেন। যে এই যে গণজাগরণ, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যত এই গণজাগরণের ব্যাপ্তি, এর পরিসর বাড়ছে, তত বেশি শাসক ভয় পাচ্ছে। এবার প্রশ্ন হলো, শাসক কখন ভয় পায় এবং শাসক কেন ভয় পায়? ধর্ষকদেরকে শাস্তি দেওয়াটাই তো শাসকের কাজ, এটা আমরা জেনে এসেছি ছোটবেলা থেকে। কিন্তু এখন আমরা দেখছি ধর্ষকদের আড়াল করাটা শাসকের কাজে পরিণত হয়েছে। পুলিশের কাজ ছোটবেলা থেকে যে সাদা উর্দি, যে খাকি উর্দির মানুষগুলোকে আমরা দেখে বড় হয়েছি, তাদের তো কাজ ছিল
ধর্ষকদেরকে পাকড়াও করা, তাদেরকে জেলে ভরা, তাদের শাস্তি দেওয়া। কিন্তু এখন এই ঘটনা চোখের সামনে দেখিয়ে দিল যে এই রাজ্যের পুলিশ, এই রাজ্যের প্রশাসন ক্রমাগত কাজ করে যাচ্ছে যারা অপরাধী, যারা এই অপরাধের সিন্ডিকেট চালায়, মেডিকেল কলেজ সহ গোটা রাজ্যের প্রতিটা কলেজে ক্যাম্পাসে তাদেরকে আড়াল করা, তাদেরকে শেল্টার দেওয়া, সেই কাজে পরিণত হয়েছে পুলিশের কাজ। আমরা, তুমি যে কথাটি বলছিলে যে আমরা যখন 9 তারিখ ওখানে পৌঁছই এবং 9 তারিখ পৌঁছানোর পরে যখন ছাত্র যুব কর্মীরা তারা যখন ওই গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে সেই সববাহী শকটের সামনে, সেই সময় পুলিশ যেভাবে হচ্ছে যে আক্রমণ করেছিল এবং যে যুদ্ধকালীন তৎপরতা ছিল পুলিশের, ওখান থেকে কার্যত তিলোত্তমার মরদেহকে ছিনতাই করে নিয়ে যাওয়ার যে যুদ্ধকালীন তৎপরতা ছিল পুলিশের, সেই তৎপরতা যদি পুলিশ দেখাতে পারত তিলোত্তমার ধর্ষকদেরকে, তিলোত্তমার খুনিদেরকে ধরবার ক্ষেত্রে, তাহলে সেটা মানে ন্যায়সঙ্গতভাবে পুলিশের কাজ ধরে নেওয়া যেত। কিন্তু তা আমরা দেখতে পাইনি। বিনীত গোয়েল কমিশনার, এটা এখন মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে, উনি নিজে প্রমাণ লোপাটের জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা করা সেই সমস্ত ব্যবস্থা করেছেন। আজকে টালা থানার ওসিকে ওই কতগুলো হাসপাতালে ঘুরে বেরিয়েছে, কোথাও ভর্তি হওয়ার সুযোগ পায়নি, তারপর গিয়ে একটা প্রাইভেট নার্সিং হোমে ভর্তি হয়ে মানে ওই শেল্টার নেওয়ার জন্য ঘুরে বেড়াতে হয়েছে। কোথায় লুকোচ্ছে, কি লুকোতে চাইছে? গোটা রাজ্যের বুকে প্রতিটা ক্যাম্পাসে, মেডিকেল কলেজ থেকে শুরু করে এই রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুটো সিন্ডিকেট চলে। যে দুটো সিন্ডিকেটের কথা এখন মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। এই ঘটনা যে দুটো সিন্ডিকেটকে মানুষের চোখের সামনে তুলে ধরেছে, একটা করাপশনের সিন্ডিকেট, দুর্নীতির সিন্ডিকেট, আর একটা থ্রেট সিন্ডিকেট। ছেলে মেয়েদের মুখ বন্ধ রাখবার জন্য এই থ্রেট সিন্ডিকেট চালানো হয় গোটা রাজ্য জুড়ে সমস্ত কলেজ ক্যাম্পাসে। কারা আছে এর মাথার পেছনে? এ তো পরিষ্কার হয়ে যাচ্ছে। যাদের যাদের নাম এসছে তাদের প্রত্যেকেরই যোগসূত্র পাওয়া গেছে নির্দিষ্টভাবে শাসক দলের সঙ্গে। নির্দিষ্টভাবে শাসক দলের বরাব হয় এই সমস্ত থ্রেট সিন্ডিকেট, এই সমস্ত করাপশনের সিন্ডিকেট গোটা রাজ্যের কলেজ ক্যাম্পাসে ছড়ায়। আমরা তো এখন এই যে প্রতিদিন মানুষ রাস্তায় নামছে, প্রতিদিন মানুষ রাত জাগছে, এই এতটাই নিকৃষ্টতম একজন মুখ্যমন্ত্রীর রাজ্যে আমাদের বাস করতে হচ্ছে এখন, যিনি নিজে একজন মেয়ে হয়েও, একজন মহিলা হয়েও, যখন হচ্ছে যে মেয়েরা ডাক দিচ্ছে গোটা রাজ্য জুড়ে যে রাতের দখল নাও, ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি উল্টে যুক্তি সাজাচ্ছেন যাতে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ না করতে পারে। প্রতিবাদীদের বাড়িতে বাড়িতে সমন যাচ্ছে, প্রতিবাদীদের প্রতিদিন লালবাজারে ডেকে পাঠানো হচ্ছে। যেখানে যা মিছিল আন্দোলন সংগঠিত হচ্ছে, সাধারণ জনতা, ছাত্রছাত্রীরা, একাধিক জায়গায় ছাত্ররা, অধ্যাপকরা, এখানে ঈশিতা ম্যাডাম আছেন, সুবর্ণ স্যার ছিলেন, চিকিৎসকরা, জুনিয়র ডাক্তাররা, তারা ঐক্যবদ্ধ হয়ে একসাথে হয়ে তারা লড়াইতে নেমেছে। আর যেখানেই এই লড়াইয়ের ছিটে ফোটা উনি খুঁজে পাচ্ছেন সেখানেই পুলিশ ব্যারিকেড করে দিচ্ছে। আমরা এই আওয়াজ তুলেছি যে কোনো ব্যারিকেড, তিলোত্তমা যতক্ষণ না বিচার পাচ্ছে এই বাংলার মাটিতে কোনো ব্যারিকেডের চিহ্ন আমরা রাখতে দেব না। এবং এই ছবি গোটা বাংলার মানুষ দেখেছে প্রতিদিন কিরাম ভাবে পুলিশ এই গোটা আন্দোলনকে, অ্যাডমিনিস্ট্রেশন এই গোটা আন্দোলনটাকে দমন করবার চেষ্টা করছে। এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে শাসকের মনোভাব কি। শাসকের মনোভাব এই ঘটনা প্রথম থেকে শাসকের মনোভাব ছিল এই ঘটনাকে ধামাচাপা দেওয়া প্রথম থেকে। তারপর যখন সেটা পারলো না, 2 নম্বর মনোভাব থাকলো প্রমাণ লোপাট করে দেওয়া, তথ্য প্রমাণ সমস্ত লোপাট করে দিয়ে যাতে এই ঘটনাটার কোন রকম সুবিচার না পাওয়ার জায়গা তৈরি হয়, সেই প্রস্তুতি নেওয়া। 3 নম্বর যে মনোভাব শাসকের সামনে এলো, সেই মনোভাব হলো যে যেখানে যা প্রতিবাদ আন্দোলন যা কিছু সংগঠিত হচ্ছে সেই সমস্তটাকে কার্ভ করে দেওয়া, সেই সমস্তটার উপরে একটা দমন নীতি চাপিয়ে দেওয়া। আর 4 নম্বর মনোভাব এখন যেটা মনে হচ্ছে, যে কারণে সিবিআই কে কড়া নজরে রাখতে হচ্ছে, এই গতকালই ছাত্রছাত্রীরা, নানান অংশের ছাত্রছাত্রীরা তারা ঐক্যবদ্ধ হয়ে ধর্মতলার দখল নিয়েছিল। ওখানে তারা আওয়াজ তুলেছিল যে তিলোত্তমা ভেবো না, সেটিং হতে দেব না।
শাসকের চতুর্থ মনোভাব যেটা তৈরি হওয়ার আশঙ্কা করছি আমরা, যে ঠিক যেভাবে এই রাজ্যের বুকে একটার পর একটা করাপশন সিন্ডিকেটের ক্ষেত্রে এই রাজ্যের শাসক দল কেন্দ্রের শাসক দলের সঙ্গে তৃণমূল এবং বিজেপি তারা নিজেদের মধ্যে একটা বোঝাপড়া তৈরি করে নিয়ে সিবিআই এর গিয়ারটা মাঝে মধ্যেই হচ্ছে যে কমিয়ে দেন, সেই রকম কোনো পরিকল্পনা তৈরি হচ্ছে কিনা সেই দিকেও আমাদেরকে নজর রাখতে হবে। গোটা বাংলার মানুষ কিন্তু রাত জাগছে, মানে পরের দিন সকালে ঘুমানোর জন্য রাত জাগছে না বাংলার মানুষ। বাংলার মানুষ রাত জাগছে জাগিয়ে রাখবার জন্য, জেগে থেকে যাতে রাত পাহারা দেওয়ার জন্য। কিসের রাত পাহারা? না তিলোত্তমার সুবিচারের রাত পাহারা। দাবি এখন একটাই, তিলোত্তমার বিচার চাই। যে যেভাবে যেখানে কতজন মিলে মিছিল করছে এটা বড় কথা নয়, এখন যে যেভাবে যেখানে পারছে ঐক্যবদ্ধ হচ্ছে এবং তারা রাস্তায় নামছে। আমরা তো দেখলাম কলকাতার বুকে, কলকাতা মহানগর প্রায় যদি খুব ভুল না হয় কয়েকশো বছর বাদে রিক্সা শ্রমিকরা তারা এক জায়গায় একজোট হয়ে একটা মিছিল করছে, একটাই দাবি, তিলোত্তমার বিচার চাই। মৃৎশিল্পীরা কুমারটুলি থেকে বেরিয়ে এসছে, তারা মিছিল করছে, তিলোত্তমার বিচার চাই। সুইগি জোম্যাটোর ডেলিভারি বয়রা তারা বাইক নিয়ে তাদের কাজের সময় থেকে বেরিয়ে এসে তারা মিছিল করছে, বলছে তিলোত্তমার বিচার চাই। অতএব এখন এই লড়াইটা কারোর একার লড়াই নয়, এই লড়াইটা সব্বার লড়াই। সবাই মিলে এই লড়াইটাকে লড়তে হবে এবং এই লড়াইটার মূল কথা এটাই যে গোটা রাজ্যের বুকে এই রাজ্যের বাবা মায়েরা তারা প্রত্যেকে এখন এই আর্ত চিৎকারটা করছে যে আমার সন্তান যেন থাকে নিরাপদে। নিরাপত্তার প্রশ্ন, ক্যাম্পাস সিকিউরিটির প্রশ্ন, ক্যাম্পাস ডেমোক্রেসির প্রশ্ন, ক্যাম্পাস ডিসিপ্লিনের প্রশ্ন। একজন ডাক্তারি পড়ুয়া তার জীবনের, সে যখন 5 বছর 7 বছর সে একটা ক্যাম্পাসে একটা মেডিকেল কলেজে সে পড়াশোনা করে, তখন সেই ক্যাম্পাসের সেই ওয়ার্ড রুম গুলো, সেই সেমিনার রুম, সেই নার্সেস রুম, সেই রেস্ট রুম, সেই অ্যানাটমি বিল্ডিং, এইগুলোই তার ঘর বাড়ি হয়ে যায়। এগুলোই তার ঘর, এগুলোই তার বাড়ি, এগুলোর মধ্যেই তার সারা দিনের বিচরণ ক্ষেত্রটা থাকে। আর এই ঘটনাটা এই কারণেই এতটাই নির্মম, এতটাই নৃশংস যে কার্যত সেই পড়ুয়ার ঘরের মধ্যে ঢুকে তাকে খুন করে দেওয়া হলো, তাকে এই রকম বর্বরের মতন তার উপর অত্যাচার করা হলো, পাশবিক অত্যাচার করা হলো। গোটা রাজ্যের মানুষ রেগে আছে, সেই পুঞ্জীভূত রাগ প্রতিদিন উল্কাপাতে পরিণত হচ্ছে গোটা রাজ্য জুড়ে। এটা শাসককে বুঝে নিতে হবে। এই যে বলছে না যে প্রতিবাদ থামিয়ে উৎসবে মেতে ওঠো, রাজ্যের মানুষ কিন্তু গতকালই বলে দিয়েছে যে তিলোত্তমার বিচারহীন সব বুকে নিয়ে কোনো উৎসবের দিকে তারা এগোতে পারবে না। যারা অপরাধী তারা উৎসবের কথা বলতে পারে, যারা অপরাধীদেরকে মদত দিয়েছে দিনের পর দিন, এই অপরাধ চক্রকে গোটা রাজ্যের বুকে মদত দিয়েছে দিনের পর দিন যারা, তারা উৎসবের কথা বলতে পারে। যারা অপরাধীদেরকে আড়াল করবার চেষ্টা করছে তারা উৎসবের কথা বলতে পারে। কিন্তু প্রতিবাদীরা, তিলোত্তমার বিচারের জন্য যারা আন্দোলন করছে, যারা লড়াই করছে, সেই প্রতিবাদীরা কখনো তিলোত্তমার সব বুকে নিয়ে উৎসবে মাততে পারবে না। এটা পরিষ্কার হয়ে গেছে। এখন সরকারকে এটা বুঝে নিতে হবে যে কোন রকম দমন দিয়েই এই আন্দোলনকে আটকানো যাবে না। এই যে আজকে জুনিয়র ডাক্তাররা তারা গেছে, তারা স্বাস্থ্য ভবনের দিকে যখন এগোচ্ছে, যখন হাজার হাজার জুনিয়র ডাক্তার যারা আগামীর গোটা রাজ্যের স্বাস্থ্য পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেবে, তারা যখন স্বাস্থ্য ভবনের দিকে এগোচ্ছে, সেই সময় পুলিশের যে ভূমিকা ছিল, বিধাননগর পুলিশ কমিশনারেটের যে ভূমিকা ছিল, একাধিক পুলিশ ব্যাচহীন লোকজন দিয়ে ওই জায়গাটা ঘিরে রাখা ছিল। কি পরিকল্পনা ছিল? এ তো বোঝা যাচ্ছে যে পরিকল্পিতভাবে এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং পরিকল্পিতভাবে আরো কিছু মানুষজন পরিকল্পিতভাবে এই আন্দোলনের দিক নির্দেশটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা বলছি অন্য কোনো কথা নয়, একটাই কথা, সাফ কথা, তিলোত্তমার বিচার চাই। এবং সেই বিচারের দিকে এগোতে গেলে বিনীত গোয়েল
এমন একজন এমন একজন কমিশনার যিনি সরাসরি এই ঘটনার সমস্ত তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত থেকেছেন, তার অপসারণ চাই, পদত্যাগ করতে হবে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী ক্রেডিবিলিটি আছে নাকি? কোনো ক্রেডিবিলিটি আছে? রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর আর স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে থাকার কোনো ক্রেডিবিলিটি আছে এই ঘটনার পরে? রাজ্যের পুলিশ মন্ত্রীর আর পুলিশ মন্ত্রীর চেয়ারে বসে থাকার কোনো ক্রেডিবিলিটি আছে এই ঘটনার পরে? নেই, কোনো যোগ্যতা নেই। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই। ঘটনাচক্রে এই রাজ্যের মাটিতে মমতা ব্যানার্জি নিজেই মুখ্যমন্ত্রী, নিজেই স্বাস্থ্যমন্ত্রী, নিজেই পুলিশ মন্ত্রী, নিজেই সব। একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, বোঝা যায়। অতএব অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর পদত্যাগ ছাড়া, বিনীত গোয়েলের পদত্যাগ ছাড়া তিলোত্তমার সুবিচারের লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। অতএব পিন পয়েন্ট এজেন্ডা, তিলোত্তমার বিচার চাই, অপরাধীদের অবিলম্বে ধরতে হবে। এবং আমি বারবার বলছি, অপরাধীদের, দোষীদের, বারবার এটাকে সিঙ্গুলার করে দেওয়ার চেষ্টা করছে সরকার। দোষীকে তো ধরেছি, এরকম একটা কথা বলে, এরকম একটা মনোভাব পোষণ করে। আমরা বলছি অপরাধীদের ধরতে হবে। একজন দোষী কেবলমাত্র নয় এই ঘটনায়। এই ঘটনা পরিষ্কার হয়ে গেছে, মানুষের সামনে এই ঘটনা পরিষ্কার হয়ে গেছে যে একাধিক মানুষ যুক্ত এবং একাধিক প্রভাবশালী যুক্ত। একজন সিভিক ভলেন্টিয়ার, যার কাজ ছিল আরজিকর মেডিকেল কলেজে ভিজিটারদের সঙ্গে, পেশেন্টের ভিজিটারদের সঙ্গে কথাবার্তা বলা নাকি, সেই সিভিক ভলেন্টিয়ার রাত 2-2:30-টের সময় সেমিনার রুম অব্দি উঠলেন কি করে? আমরা প্রথম দিন এই প্রশ্নটা করেছিলাম। কি করে আরজিকর মেডিকেল কলেজের ভেতরে এর আগেও একাধিকবার এই কথা এসছে যে ফিমেল ওয়ার্ডের মধ্যে রাত বিরেতে মদ্যপ অবস্থায় মানুষজনরা ঘুরে বেড়ায়। কেন কোনো ব্যবস্থা নেয়নি প্রিন্সিপাল? সন্দীপ ঘোষ কেন কোনো ব্যবস্থা নেয়নি? আরজিকর মেডিকেল কলেজের পার্কিং লটের কাটমানি কোন প্রভাবশালী ভাইপোর কাছে পৌঁছয়? এটা আমি সরাসরি বলছি। এটা স্পষ্ট যে এই রাজ্যের সরকার দোষীদের ধরতে চায় না, অপরাধীদের ধরতে চায় না, উল্টে অপরাধীদের আড়াল করতে চায়। কারণ এই অপরাধ চক্র সংগঠিত হওয়ার পেছনে এই রাজ্যের সরকারের সরাসরি মদত ছিল। এই লড়াইকে তাই আরো তীব্র করতে হবে। ওই আজকে স্বাস্থ্য ভবনের বাইরে ডাক্তারি জুনিয়র ডাক্তাররা তারা একটা ওই ব্রেন মডেল রেখে এসছে এবং সেখানে লেখা আছে, দিস ব্রেন ইজ ফর জাস্টিস, নট টু ডিনাই ইট। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। সুপ্রিম কোর্টকেও তার পজিটিভ ভূমিকা, সেই ভূমিকা নিতে হবে এবং দ্রুত শুনানি চাই। আমরা এর আগেও আওয়াজ তুলেছি যে হয় শুনানি নয় সুনামি। যতদিন না শুনানি হচ্ছে, যতদিন না বিচার পাচ্ছি আমরা, যতদিন না বিচার পাচ্ছে তিলোত্তমার বাবা মা, এই রাজ্যের প্রতিটা সন্তানের বাবা মা যতদিন না বিচার পাচ্ছে, ততদিন এই সুনামি প্রতিদিন প্রতি রাতে এই রাজপথে আছড়ে পড়বে। আমি আমার কথা শেষ করব সেই স্লোগানের দুটো লাইন বলেই, তিলোত্তমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ আমরা ছাড়ছি না, রাজপথ আমরা ছাড়বো না। সকলকে ধন্যবাদ। বাকি লাইভটা নিশ্চিতভাবে চলুক। আমাকে অবস্থানের মঞ্চে আবার ফিরে যেতে হবে, সেই জন্য আমি আপাতত এই লাইভ থেকে একটা প্রশ্ন করব খালি। বলো। একটা প্রশ্ন একটু করব, সেটা হচ্ছে যে গতকাল সুপ্রিম কোর্টের রায় এবং মুখ্যমন্ত্রীর ঘোষণা, এইটা কি আমাদের জুনিয়র ডাক্তারদের একটু চাপে ফেলেছে, না তারা তাদের যে জায়গায় ছিল স্পিরিটের দিক থেকে সেই জায়গাতেই আছে? একটু জুনিয়র ডাক্তারদের যে মুভমেন্টটা, সেইটা সম্পর্কে তুমি বলেছো, আর একটুখানি যদি একটু এই জায়গাটা বলো। আর আরেকটা দিক হচ্ছে, গতকাল সুপ্রিম কোর্টে সরকারের যিনি উকিল, তিনি কিন্তু যে তথ্য পেশ করেছেন, এমন যা দেখিয়েছেন যে জুনিয়র ডাক্তাররা কাজে নেই বলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, মৃত্যু ঘটছে। অথচ যে তালিকা পেশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে প্রায় 5-6টা হাসপাতাল যেখানে জুনিয়র ডাক্তার নেই একেবারে।
তো এই যে জায়গাটা, এইটা একটুখানি যদি সংক্ষেপে বলে তুমি ইয়ে করো, তারপর আমরা ঈশিতাদির কাছে যাবো। এই তুমি যে কথাটা বললে, এটা থেকে আমি তো বললাম যে সরকারের মনোভাবটা হচ্ছে আন্দোলনটাকে দমিয়ে দেওয়া, থামিয়ে দেওয়া হচ্ছে বারবার। এর আগেও বারবার ধরে ধরে হচ্ছে যে তাদের ফোন করে করে হুমকি দেওয়া হয়েছে তারা যাতে আন্দোলন থেকে সরে আসে, কিন্তু দমাতে পারেনি, আজও পারেনি। এটা পরিষ্কার। গতকাল সরকার যাই বলেছে, সুপ্রিম কোর্ট যাই বলেছে, তারপরে দাঁড়িয়েও জুনিয়র ডাক্তাররা কিন্তু এখনো রাজপথের দখল নিয়ে বসে আছে স্বাস্থ্য ভবনের বাইরে। জুনিয়র ডাক্তাররা এই কথা সাফ জানিয়ে দিয়েছে যে কোনো অবস্থাতেই তারা এই আন্দোলন থেকে সরছে না, সরবে না। যে তথ্যগুলো সামনে রাখা হচ্ছে, অভয়া ক্লিনিক গোটা রাজ্য জুড়ে চলছে, এই জিনিস কোনোদিন দেখেছে? আমার তো মনে পড়েই না, এবং আমার বাপ কাকাদের থেকে যা শুনছি, মায়েদের থেকে যা শুনছি, তাতে তারাও হচ্ছে যে এই জিনিস কখনো দেখেনি। অভয়া ক্লিনিক জুনিয়র ডাক্তাররা চালাচ্ছে পাড়ার মোড়ে মোড়ে। কোথায় তারা? তারা যেমন আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। এই আসলে বিষয়টা হচ্ছে, এই লড়াইটা যখন জুনিয়র ডাক্তাররা এই লড়াইটায় নেমেছে, তুমি মিছিলের ছবিগুলো দেখবে তুমি তাদের মিছিলের যদি ছবি বা ভিডিও দেখো, বা তুমি নিজে যদি উপস্থিত থেকে থাকো, তুমি দেখবে যে তাদের প্রত্যেকের গলায় স্টেথোস্কোপটা আছে। এই লড়াইটা গোটা রাজ্যের মানুষের ঐক্যবদ্ধ লড়াই। গোটা রাজ্যের মানুষ জুনিয়র ডাক্তারদের এই লড়াইয়ের পাশে আছে, তাদের সংগতি জানিয়েছে। কোন রকম ভয়ে, কোন রকম দমন পীড়নের মুখে যাবে না। দেবাঞ্জন বোধহয় ডিসকানেক্টেড হয়ে গেল। আমি কি বলে নেব, কারণ এবারে আমার বেরিয়ে যেতে হবে আর কি। হ্যাঁ দেবাঞ্জন, তাহলে আমি কি ঈশিতাদিকে এবার বলতে ডাকি? হ্যাঁ, ঈশিতা ম্যাডাম বলুক, আমিও হচ্ছে যে একটু অবস্থানটা আমায় ফিরতে হবে। আমি আসলে একদমই তিলোত্তমা প্রাঙ্গণ থেকে বলছি। অভূতপূর্ব মানুষের আন্দোলন, কোনোদিন অন্যায়ের বিরুদ্ধে এইভাবে আমাদের এখানে অতীতে হয়েছে, কিন্তু গত কয়েক বছরে, গত দশক, তার আগের দশকেও, গত 3-4 দশকে এই অভূতপূর্ব মানুষের আন্দোলন আমরা দেখিনি। জন আন্দোলন, মানুষ শুধুমাত্র বিচারের আশায়, জাস্টিস। এই জাস্টিস কিন্তু অনেক দিন থেকে মানুষ পাচ্ছে না, এবং এই যে মানুষ পাচ্ছেন না, মানুষের ভেতরে ভেতরে গুমড়েছেন, কিন্তু সকলের সাথে হাত ধরে এই যে বেরিয়ে এসেছেন, এটাই আমাদের আশার সঞ্চার করছে। অনেক অনেক নেগেটিভ কথা আছে এর ভেতরে। যেভাবে ঘটনা ঘটলো, সারা পৃথিবীতে এই প্রথম যে কর্তব্যরত ডাক্তার ধর্ষিতা খুন হলেন তারই কাজের জায়গায়, সেই চেস ডিপার্টমেন্টে যেখানে তিনি কর্মরত, কোনোদিনও হয়নি। এই ঘটনা ঘটলো। এই ঘটনা ঘটালো কোন পরিবেশ, কি পরিস্থিতি? সারা রাজ্যের পরিবেশটা এভাবে মাফিয়ারা ঘিরে রেখেছে, প্রায় পণবন্দি করে রেখেছে গোটা রাজ্যকে। রাজ্যের মানুষের এই জনবিক্ষোভের কারণটা সেটাই, যেটা বলে না, হোল্ডিং দ্য পিপল ইন র্যানসাম, তাই হয়েছে। পণবন্দি করে রেখেছে, সবাইকে থ্রেট কালচারের মধ্যে যুক্ত করে নিয়েছে। শাসকের রক্তচক্ষু, সেটাই, তার ফলই চলে এসেছে তিলোত্তমার রক্তচোখ। কেন মানুষের থেকে এই স্লোগান উঠে আসছে? স্বাভাবিকভাবে, শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়, এই কথা বলছেন জনে জনে, দিকে দিকে মানুষ। কোন রাজ্যে ঘটেছে, এবং কোন সরকার এইরকম একটু বিষয় সম্মুখীন হয়েছে? এবং একটি বিষয় সম্মুখীন হলে আমরা যেটা দেখতে পাচ্ছি, পুলিশের ওপর মানুষের আস্থা নেই, সুপ্রিম কোর্ট যা করছে, বিচার ব্যবস্থার উপর আস্থা হারাচ্ছে, সিবিআই এর উপর আস্থা হারাচ্ছে, এটা কি সভ্য জগৎ, সভ্য দেশের নজির? আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। সমাজ বদল, রাষ্ট্র বদল, এই দিকে কিন্তু মানুষ চলে যাচ্ছেন ধীরে ধীরে। এর দিক নির্দেশ যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমাদের ভুল হয়ে যাবে। মানুষ কিন্তু একসাথে জনবিক্ষোভ একদিকেই ডাক দিচ্ছে। এই বিপুল জনবিক্ষোভ ঘটেনি আমাদের এখানে। সুতরাং এই জনবিক্ষোভের ভাষা আমাদের বুঝতে হবে। যা বলে গেলেন
ডক্টর গোস্বামী এবং দেবাঞ্জন তারা সব কথাগুলো, সমস্ত ফ্যাক্ট কথা বলছে। ফ্যাক্টস আর টেলিং আস হোয়াট ইজ দ্য ট্রুথ। ফ্যাক্ট সত্যি কথা বলছে। এই ফ্যাক্ট গুলো ডিনাই করছে, সম্পূর্ণভাবে অস্বীকার করছে মুখ্যমন্ত্রী এবং তার দল এবং সরকার, পুলিশ। সুতরাং কারা দোষীদের আড়াল করছে তো দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। এই দিনের আলোর মতো পরিষ্কার ব্যাপারটাকে টেনে নামাতে চাইছেন মানুষ। তারা নিজেদের মতন ভাষায় বলছেন, আর নিজেদের মতন যে ভাষায় বলছেন সেটা খুব স্পষ্ট। তারা একটা কথাই বলছে সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে, দেশের বাউন্ডারি ছাড়িয়ে বিদেশেও কথা উঠেছে, জাস্টিস চাই। এই জাস্টিস অনেক দিন ধরে ডিনাইড হতে হতে আজ ফেটে পড়েছে। জাস্টিস আমাদের আদায় করে আনতেই হবে। রাজপথ মানুষের ভিড়ে এভাবেই মানুষ চাইবেন, চেয়েই যাবেন, যতক্ষণ পর্যন্ত না সমাজ বদলের আমাদের ডাক আসে। এটাই হলো আজকের কথা, আজকের মেসেজ, যেটা আমরা পেলাম সকলের থেকে শুনে। ধন্যবাদ। আমি আবার আমাদের আন্দোলনে যোগদান করছি এখান থেকে। অনেক অনেক ধন্যবাদ দিশিতাদি, অনেক ধন্যবাদ। আমি আজকের এই আমাদের যে জরুরি আলোচনা, এই আলোচনায় আজকে আমরা বক্তা হিসেবে যাদের পেলাম, আপনারা দেখলেন যে আমরা যাদেরকে পেয়েছি, ডক্টর সুবর্ণ গোস্বামী, ডক্টর ঈশিতা মুখোপাধ্যায়, দেবাঞ্জন দে, আসার কথা ছিল ডক্টর পার্থ প্রতিম বিশ্বাস, কিন্তু আজকে কর্মসূচির চাপে উনি পারলেন না আসতে, আমাদেরকে দুঃখ প্রকাশ করেছেন। তো এই যে জায়গায় দাঁড়িয়ে আমরা শেষ করতে চাইছি এইটাই, যে এই যে মানুষের আন্দোলন, আপনারা লক্ষ্য করেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে কর্মরত নারীরা তাদের কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবি তুলেছেন, আর যারা রাতে কাজ করেন সেই জায়গায় কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবি তুলেছেন। কিন্তু আপনারা কি লক্ষ্য করলেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে যাতে তারা রাত্রের কাজের মধ্যে না থাকে, তাদের যাতে কাজে না রাখা হয়, এইরকম ধরনের কথা বলছেন। এরও প্রতিবাদ করছেন নারীরা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তিলোত্তমা চত্বরে, ঈশিতাদি যে চত্বরে রয়েছেন এখনো পর্যন্ত, আজকে তারা শ্রমজীবী মহিলা কর্মরত নারীদের যারা রাতে কাজ করে তাদের একটা জমায়েত তারা করেছেন, এবং খুব সফলভাবে সে কর্মসূচি হয়েছে আমরা শুনেছি। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে ফিরবো যে বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্টের যে মামলা চলছে, সেখানে যে শুনানি চলছে, সেখানে যে মিথ্যা তথ্য পরিবেশন হচ্ছে, আমরা সিবিআই, ইডি তাদের প্রতিও আমরা সন্দিহান, তারা যেভাবে তাদের ভূমিকা পালন করছে। সুতরাং এইটার একমাত্রই প্রকৃত জবাব হতে পারে যে মানুষের প্রতিবাদ, যেভাবে আমরা লাগাতার, আপনারা যারা আজকে এই আলোচনা শুনছেন তারাও প্রতিনিয়ত তারা এই কর্মসূচির মধ্যে যুক্ত রয়েছেন আমি বিশ্বাস করি। এবং আজকে হয়তো দেখা যাবে যে এই কর্মসূচি অনেকে তাদের সেই অবস্থান কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি থেকে শুনছেন, অথবা তারা কোনো কারণে আজকের এই কর্মসূচি, আমাদের এই লাইভ আলোচনার জন্য তিনি তার বাড়িতে এসে এই আলোচনাটুকু শুনছেন। তো আমরা প্রত্যেককেই চাইছি যে আমরা ব্যাপকভাবে এই যে বার্তাটা, সেই বার্তাটাকে মানুষের কাছে পৌঁছে দিই, এবং এই লড়াই জারি থাকুক যতক্ষণ না পর্যন্ত আমরা এই তিলোত্তমার বিচার ছিনিয়ে আনতে পারছি। এবং আমাদের এই বিশ্বাস যে এই মানুষই পারবে। এই নারীরা যেভাবে আগলহীন ভাবে তারা রাস্তায় নেমেছেন, আমরা লক্ষ্য করছি যেভাবে তারা নেমেছেন, এবং যেভাবে তারা বৈচিত্র্যপূর্ণ ভাবে তারা তাদের যে দাবিগুলোকে পেশ করছেন রাস্তায়, পথে ঘাটে, এটা নিশ্চিত। এবং এই রকম ধরনের আন্দোলন অতীতে আমরা দেখিনি। আমাদের বয়োজ্যেষ্ঠরাও বলছেন, প্রবীণেরা বলছেন যে এইরকম ধরনের আমরা দেখিনি। সুতরাং আমাদের বিশ্বাস অনেক বেড়েছে, ও সুতরাং মানুষই পারবে এই ছিনিয়ে আনতে প্রকৃত বিচার। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে আমাদের এই আলোচনা আমরা শেষ করব। সবাইকে শুভরাত্রি জানাবো। রাত্রি জন্য শুভরাত্রি, শুভ কতটা তা তো জানি না, কিন্তু একটা নতুন সকাল যাতে আমরা সবাই ছিনিয়ে আনতে পারি তার জন্য শুভ হোক, এটা আমরা চাইবো। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে এই প্রত্যয় নিয়ে ফিরে যাব যে আমরা আনবই সেই সুদিন, আমরা আনবই সেই সকাল যখন এই
প্রকৃত দোষীরা শাস্তি পাবে। এই কয়েকটি কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা অনেকক্ষণ ধরে, আমাদের এই 1 ঘন্টা প্রায় হয়ে গেছে এই আলোচনা, আপনারা আমাদের সঙ্গে থেকেছেন, আবারও থাকবেন আমাদের সাথে। এবং যে বক্তারা আজকে বুঝতেই পেরেছেন যে প্রচন্ড চাপের মধ্যে থেকেও তারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, তাদেরকেও চিন্তন থট অফ টুডের পক্ষ থেকে আমরা আজকে ধন্যবাদ জানাই। এই জানিয়ে আমরা আমাদের আজকের এই যে লাইভ আলোচনা তার সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার।